আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার নজিরবিহীনভাবে সেখানে জলাবদ্ধতা হয়েছে এবং কেন সেই শহরটি ডুবেছে তার একটি কারণ খোঁজার চেষ্টা করব আমরা। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানে আমরা একটু জানার চেষ্টা করব, আপনারা নিশ্চয়ই জানেন যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে আবারও চট্টগ্রাম এবং বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামে, সেটা কেন হচ্ছে বা সেটার প্রতিরোধের কি উপায়, এসব বিষয় নিয়েও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আমরা একটু শুরুতে যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ.এম. নজরুল ইসলাম। নজরুল, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি একটু শুরুতে আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাসের ব্যবধানে আমরা দেখলাম যে ভারী বৃষ্টিপাতে বেশ অভাবনীয়ভাবে সেখানে কক্সবাজার সব ডুবেছে। আসলে এইটা অনেকের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে যে এত কাজের পরও কেন সেই শহরটা ডুবলো। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি সেই শহরের বাসিন্দা। প্রথমত যে পানির যে আমাদের কক্সবাজারে কয়েকদিনে বর্ষাতে একেবারে প্রধান সড়কগুলো নদীর মতো হয়ে গেছিল। তার অন্যতম কারণ হচ্ছে কক্সবাজারের প্রধান যেই নালাগুলো, সরা বলতে এখানে সরাগুলো যেগুলো ছিল সেগুলো উন্নয়নের নামে নালায় পরিণত করেছে, খুব সংকীর্ণ করে ফেলেছিল, যার ফলে পানির প্রবাহর যে জায়গাটা সেটা বন্ধ হয়ে গেছিল। দ্বিতীয়তে যে আমাদের জলাবদ্ধতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বাকখালী যে নদীটা কক্সবাজার শহরের পানি জলাবদ্ধতার যে পানিগুলো যায় বর্ষা মৌসুমে, সেটা বাকখালী দিয়ে যে যাওয়ার জায়গাটা, বাকখালী এখন অনেকটা দখল হয়ে যাওয়াতে অনেক উঁচু হয়ে গেছে, যা শহর থেকে উঁচু হয়ে গেছে, পানি যাওয়ার আর জায়গাটি নেই। আর দ্বিতীয়টি যে জায়গা শোয়েবালের সামনে দিয়ে যে বড় সরাটি ছিল, এই যে সরাটি এখন বিমানবন্দরের ভিতর দিয়ে যাওয়াতে বিমানবন্দরের কর্তৃপক্ষ সেটা সংকীর্ণ করে ফেলেছে এবং পানি যাওয়ার যে জায়গা সেটা আর আগের মতো প্রবাহমান নাই। সেজন্য কক্সবাজার শহরটা এখন জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যে বড় বড় নালাগুলো ছিল সেগুলো এখন অনেকটা ছোটো একেবারে ড্রেন আকার করে ফেলেছে উন্নয়নের নামে। দুই পাশ দিয়ে যেই গাইড ওয়াল দিয়ে সৌন্দর্য বর্ধনের নাম আরও বেশি সংকীর্ণ করে ফেলেছে। মূলত সব মিলিয়ে কক্সবাজারের নালা দখলের একটা মহোৎসব সেখানেও আছে এবং যে বড় বড় নালাগুলো ছিল সেগুলো ছোটো করে ফেলেছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের নামে ড্রেনেজ ব্যবস্থাগুলো ধ্বংস হয়েছে এবং এই নালাগুলো যেগুলো আছে বর্তমানে সেগুলো পাহাড়ের মাটি যখন বর্ষা নামে তখন পাহাড়ের মাটি এসে নালাগুলো ভরাট হয়ে যায়। এই ভরাট হয়ে যাওয়াতে মূলত পানি আর আগের মতো যেতে পারে না। হ্যালো নজরুল, আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি বলছিলেন সেখানে অপরিকল্পিতভাবে উন্নয়ন বা নানা স্থাপনার কারণে আসলে নালা নর্দমা ভরাট কিংবা পানি যাবার যে পথ সেটা রুদ্ধ হয়ে গেছে। সেখানে আমরা দেখলাম যে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পৌরসভা, অনেকগুলো সংস্থা সেখানে কাজ করে। সেই সংস্থাগুলোই বা আসলে এতদিন কি করলো? এখানে উন্নয়ন কর্তৃপক্ষ আর কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা বারবার বর্ষা শুরুতে হুঙ্কার দেয়। সম্প্রতি বিদায়ী কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুব রহমান সাহেব, উনিও বেশ এক বছর দায়িত্ব পালনের মধ্যে অন্তত 10 থেকে 12 বার হুঙ্কার দিয়েছিল, সংবাদ সম্মেলন করেছিল, নালা উদ্ধার করা হবে। শেষ মুহূর্তে এসে ছোটো ছোটো কিছু কাজ একটা দুটো উচ্ছেদ করে আবার নানা সংকট, কক্সবাজারের সারা দেশে একটা সংকট মুহূর্তে উনি আবার পৌরসভা থেকে সাসপেন্ড হয়ে যায়। সব মিলিয়ে একটা রশি টানাটানের যে প্রক্রিয়া সেটা কিন্তু প্রশাসনের সাথে, পৌরসভার সাথে, জেলা প্রশাসনের সাথে যে সমন্বয়হীনতা রয়েছে সেটা বারবার কিন্তু আমরা দেখেছি, কক্সবাজারবাসী দেখেছে। কক্সবাজারে শুধুমাত্র পরিকল্পনা হয় কিন্তু বাস্তবায়ন আর কিছু হয় না। শুধুমাত্র আপনার নানান বর্ষা শুরু হলে এটা উদ্ধার হবে, ওইটা উদ্ধার হবে, এই হুঙ্কার সারা কিছু না। আমি মনে করি এই হুঙ্কারগুলো দিয়ে মূলত তাদের একটা ফায়দা হাসিল করে, মূলত একটা এখানে পকেটমারি করার একটা প্রক্রিয়া দেখি আমরা বারবার। প্রতি বছর বর্ষা আসলে যে জনপ্রতিনিধিরা হুমকি ধুমকি দেয়, এটা মূলত একটা পকেটমারি করার প্রকল্প আমি মনে করি।
নজরুল, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আরো একটু বিস্তারিত জানতে চাই, কক্সবাজার শহর দেশের প্রধান পর্যটন শহর হওয়ার পরও কেন এই অপরিকল্পিত উন্নয়নের শিকার, সে বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। থাকুন আমাদের সঙ্গে। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম শহরগুলো কেন ডুবছে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার সহ বিভিন্ন শহর ইদানিং বৃষ্টি হলেই ডুবছে, সে বিষয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে ফোকাস করতে চাই যে কক্সবাজার নিয়ে। আমরা আবারও বাজারে যেতে চাই। আমাদের সঙ্গে সেখানে রয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সাংগঠনিক সম্পাদক এইচ.এম. নজরুল ইসলাম। নজরুল, আপনি বিরতির আগে বলছিলেন সে অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে শহরটা ডুবছে। আমি একটু এই পর্যায়ে জানতে চাই, সেখানে আমরা দেখলাম যে পাহাড় কাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই সমস্যাটা কোনোভাবেই নিরসন হচ্ছে এবং পাহাড় কাটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না, এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই পাহাড়টা জলজটের কি কোনো ভূমিকা রাখছে কিনা? ধন্যবাদ। কক্সবাজারের পাহাড় কাটা একটি মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে এখানে আমাদের প্রশাসন, যেমন পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং জেলা প্রশাসনের একটা সমন্বয়হীনতা রয়েছে এবং রশি টানাটানি রয়েছে। আমরা যখন কথা বলি পাহাড় কাটার বিরুদ্ধে, তখন পরিবেশকে যদি বলি, পরিবেশ বলতে আমাদের পর্যাপ্ত পরিমাণ জনবল নেই, ম্যাজিস্ট্রেট নেই। আবার বন বিভাগকে যদি বলা হয়, বন বিভাগ বলে যে এটা জেলা প্রশাসনের পাহাড়, আবার জেলা প্রশাসন বলে যে আমরা দেখতেছি। এই যে একটা রশি টানাটানির সমন্বয়হীনতা, এখানেই মূলত পাহাড় কাটার, যারা পাহাড় কাটে, যারা ভূমিদস্যু, তারা সুযোগটি নেয়। আবার তৃতীয়টি যে জায়গা বিষয়, সেটা হচ্ছে জনপ্রতিনিধিদের একটা লাভবান জায়গা রয়েছে এই জায়গায়। তারা কিন্তু তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেয় এবং এমন কিছু পাহাড় আছে কক্সবাজারে যেখানে আপনার পৌরসভার পক্ষ থেকে রাস্তা করে দেওয়া হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি তুলেছি কক্সবাজারের যেসব পাহাড় রয়েছে সেখানে যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং সেখানে যেন কোনো ধরনের নাগরিক সেবা দেওয়া না হয়। যদি এগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমি মনে করি পাহাড় কাটা অনেকটা কমে আসবে। এখন দেখেন আপনি পাহাড়ে অনেক বন জঙ্গলের ভিতরে কিন্তু বিদ্যুৎ লাইন রয়েছে, অবৈধভাবে যাচ্ছে, বৈধভাবে যাচ্ছে, বিদ্যুৎ বিভাগকে ম্যানেজ করে যাচ্ছে। এবং আর যে সবচেয়ে বেশি আমাদের যে দুর্বলতার জায়গা, সেটা হচ্ছে আমরা শুধু বর্ষা আসলেই বিভিন্ন ধরনের মাইকিং, জনসচেতনতা এবং যৌথ অভিযান, পাহাড় থেকে মানুষ নামিয়ে আনার যে তৎপরতাটা আমরা দেখি, সেটা যদি বর্ষা শুরুর আগে থেকে আমরা যদি দেখতাম, তাহলে কক্সবাজারে পাহাড় কাটা এবং পাহাড় ধস এটা অনেকটা শূন্যের কোটায় নেমে আসতো। এখন আমরা দেখি শুধুমাত্র বর্ষা আসলে এই জায়গায় আমাদের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের কক্সবাজারের জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত কয়টা পাহাড় এবং বন বিভাগের নিয়ন্ত্রিত কয়টা পাহাড় রয়েছে, সেগুলো চিহ্নিত করে যদি অবৈধ বসবাসকারীদের যদি আমরা অন্যত্র সরিয়ে নিতে পারি, তাহলে পাহাড় কাটা বন্ধ হবে। এখানে কিন্তু একটা বিষয় আছে, পাহাড়ে যারা থাকে তারা কিন্তু পাহাড় মূল মালিক নয়, এরা কিন্তু বিভিন্ন ধরনের পাহারাদার দিয়ে থাকে, কিন্তু ওরা সব প্রভাবশালীরা কিন্তু পাহাড় কাটা, পাহাড় দখলে জড়িত হচ্ছে প্রভাবশালীরা। এরা বিভিন্ন রোহিঙ্গাদের পাহাড়ে আশ্রয় দিচ্ছে, কিংবা কোনো খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের থাকার জায়গা নেই, ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। নজরুল, আমরা বুঝতে পারছি আসলে সেখানে বিভিন্ন মহল কাটায় জড়িত, কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় আসলে সেই পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কক্সবাজার জলজট এবং পাহাড় কাটা নিয়ে কথা বলছিলাম।